আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফেস সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলিদের দফায় দফায় বোমাবর্ষণ চলছে, নিহতের সংখ্যা বেড়ে ৩,৭৮৫। কেউ সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে বললেন কাদের। সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে বিএনপির অভিযোগ। ২৮ অক্টোবর মাঠে থাকবে আওয়ামী লীগও, সরকার নৈরাজ্য চায় বলে একই দিনে কর্মসূচি বলছে বিএনপি। সামনের দিনেও কৃষি উন্নয়ন প্রান্তজনের যোগসূত্র হিসেবে শাইখ সিরাজ ভূমিকা রাখবেন বলে আশা, কাজের মূল্যায়নে বই প্রকাশ। এবং বিশ্বকাপের পরের ম্যাচ খেলতে পুনে ছেড়ে মুম্বাইয়ের পথে টিম টাইগার্স। ২৪ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে সাকিবের দল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাঠ ফাঁকা থাকলে বিএনপি নৈরাজ্য চালাতে পারে বলে অভিযোগ করে আওয়ামী লীগ বলছে ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির দিন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। তবে বিএনপি বলছে আওয়ামী লীগ নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা একই দিনে কর্মসূচি দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের বিষয়ে বিএনপি সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করলেও আওয়ামী লীগ বলছে আদর্শিকভাবে আলাদা হওয়ায় সংলাপে সমাধান আসবে না। রাজীব বেকের রিপোর্ট। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি উত্তপ্ত হতে শুরু করেছে। একই দিনে কর্মসূচি থাকছে প্রধান দুই দলের। আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সেদিন কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনরাও। দলের নেতাদের দাবি, বিএনপির কর্মসূচিতে নৈরাজ্যের আশঙ্কা থাকে। ওই রাজনৈতিক অপশক্তি যখন একা মাঠ দখলে রাখে বা কোনো কর্মসূচি দেয়, সেইখানে কিন্তু ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষ মারা ইত্যাদি ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের প্রস্তুতি তো অবশ্যই আমাদের মতো করে করব। তবে বিএনপি নেতারা বলছেন একই দিনে কর্মসূচি দিয়ে আওয়ামী লীগই সংঘাতের রাজনীতি করছে। প্রতিহত রাজনীতিতে যারা বিশ্বাসী তারা তো সবসময় প্রতিহত করবে, কারণ তাদের টিকে থাকার সুযোগই হচ্ছে যেখানে তারা জনবিচ্ছিন্ন হয়ে জনসমর্থন হারিয়ে একটা অনৈতিক অবৈধ সরকার হিসেবে দেশে বিদেশে তাদের ব্র্যান্ডিং হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলগুলোকে আলোচনার তাগিদ দিয়েছে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলসহ বিভিন্ন মহল। আওয়ামী লীগ বলছে সংলাপ চাইলে ৭৫-এ জাতির পিতার হত্যাকাণ্ড সহ বেশ কিছু বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে বিএনপিকে। বিএনপির অভিযোগ, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচনের কথা বলে সংলাপের পরিবেশ নষ্ট করছে আওয়ামী লীগ। যাদের বিরুদ্ধে অভিযোগ, ভোট চুরির অভিযোগ, মানবাধিকারের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, হেন কোনো অভিযোগ নাই তাদের বিরুদ্ধে নাই, তা তাদের শর্ত দিয়ে কি আপনি আলোচনা যেতে পারবে? তারা তো বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচন করতেই হবে, তারা করবে। আমাদের পক্ষে আলোচনার কোনো সমস্যা নাই, আর আলোচনার আগে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। 15ই আগস্টের সব কিছু হারিয়েছি এবং সেই ঘটনার সঙ্গে যারা জড়িত পরোক্ষ বা প্রত্যক্ষ, তাদের সঙ্গে এই মীমাংসা না হওয়ার আগ পর্যন্ত তো কোনো সংলাপের নীতিগতভাবে আমি মনে করি কোনো সমাধান আসবে না। জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয় বিবেচনায় রেখে সংলাপে দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। দুর্গাপূজা নিয়ে কুমিল্লার এমপি বাহারউদ্দিন বাহারের বক্তব্য এবং এর পরের ঘটনা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগের সাথে খোঁজ নিচ্ছেন বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠকে তিনি বলেন, কেউ অপকর্ম করলে বা আওয়ামী লীগের চেতনার বিরোধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে পূজা উদযাপন পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা সাম্প্রদায়িক সহিংসতা করে তারা দুর্বৃত্ত।
সে সময় কুমিল্লার সংসদ সদস্য আকাম বাহারউদ্দিন বাহারের বক্তব্য এবং এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। দলীয়ভাবে এটা আমাদের গোচরে এসে আমরা বিষয়টি ওয়াকিবহাল এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেই অত্যন্ত উদ্বেগের সাথে বিষয়টা খোঁজখবর নিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অপকর্ম করে থাকে তার উপর অর্পিত যে দায়িত্ব, আওয়ামী লীগের যে শাশ্বতকালের চেতনা, এর বিরুদ্ধে কেউ কোনো কাজ করে থাকলে সেটা অবশ্যই আমাদের এখানে ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় পড়বে। বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি। 10ই ডিসেম্বর বেগম জিয়া দেশ চালাবেন এমন দম্ভুক্তিও তারা করেছে। ও 10ই ডিসেম্বরের মতো 28 অক্টোবরও তাদের একই পরিণতি। 10ই ডিসেম্বর খাদে পড়ছে গোলাপবাগের গরুরাটি। এটা কোথায় যায় এটা দেখতে। শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন হয় সেজন্য দলের নেতাকর্মীদের যার যার এলাকায় পাহারা দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরু না হলেও ইসরায়েলি নৃশংসতা থেমে নেই। দফায় দফায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বোমাবর্ষণ চলছেই। জাতিসংঘ জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও 307 জনের প্রাণ গেছে। এর মধ্য দিয়ে গাজায় গত 1.5 সপ্তাহের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3785। নিহতদের মধ্যে কমপক্ষে 1524 জন শিশু এবং 1444 জন নারী রয়েছেন। চলমান যুদ্ধে হামাস এবং ইউক্রেন যুদ্ধে পুতিনকে জিততে দেবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মাহফুজুল হাসানের রিপোর্ট। টানা 2 সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবিরামী হামলা থেকে মসজিদ, চার্চ, স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবিরও বাদ যাচ্ছে না। গাজার পশ্চিম রাফা অঞ্চলের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় কমপক্ষে 33 জন নিহত হয়েছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 18 ফিলিস্তিনি। এছাড়াও 5,27,500 এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত 147টি আশ্রয় শিবিরে উঠেছেন। গাজায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ট্রাক ভরে যে পানি আসতো তার চালান শেষ। বোতলজাত পানির দাম চলে গেছে নাগালের বাইরে। গাজার অনেক অধিবাসী বাধ্য হয়ে কৃষিকাজে ব্যবহারের পানি পান করছেন, এমনকি অনেকে সমুদ্রের নোনা পানিও পান করছেন। জাতিসংঘ বলছে এতে গাজাবাসীর মরণঘাতী নানা রোগ দেখা দিতে পারে। এছাড়াও জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেছেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় প্রতিদিন কমপক্ষে 100 ট্রাক পানি এবং খাদ্যসহ মানবিক সহায়তার প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলমান ইসরায়েল হামাস এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে হামাস ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাউকেই জিততে দেবেন না তিনি। দ্বিপাক্ষিক বৈঠকের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে জঘন্য হামলা চালাচ্ছে ইসরায়েল। মুসলিম বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ চলছে। এরই মধ্যে হামাস শুক্রবার সারা বিশ্বের জনগণকে উদ্দেশ্য করে সাধারণ আন্দোলনের ডাক দিয়েছে। মাহফুজুল হাসান, চ্যানেল আই। ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিপুল অঙ্কের টাকার অনিয়ম ধরা পড়েছে নিরীক্ষা অধিদপ্তরের রিপোর্টে। অভিযোগ করা হয়েছে বিভিন্ন খাতের নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা সরিয়ে নিয়েছেন স্কুল পরিচালনায় যুক্ত ব্যক্তিরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘ তদন্ত শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ে যে প্রতিবেদন দিয়েছে
তাতে উঠে এসেছে এই প্রতিষ্ঠানের নানা অনিয়মের চিত্র। প্রতিবেদন বলছে, মতিঝিল শাখায় ব্যবসা শিক্ষা, শ্রেণী শাখা, ডাবল শিফট ও মূল শাখার ইংরেজি ভার্সন খোলার অনুমতি না থাকলেও এসব চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মতিঝিল বাংলা শাখায় গত কয়েক বছরের হিসাবে ৫,৪৩,৪৮,৩৪৫ টাকার গড় মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বনশ্রী বাংলা ও ইংরেজি মাধ্যম মুগদা শাখায় অনিয়ম করে আগে থেকেই ১৮ কোটি টাকার বেশি অর্থ খরচ করা হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীদের নৈমিত্তিক ছুটি ভোগ না করায় অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে ২১ কোটি ৮১ লাখ টাকার বেশি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানে নিজস্ব ভবন নির্মাণে ৫ কোটি টাকা খরচের মধ্যে ১,০০০-এর বেশি অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করিয়ে আদায় করা হয়েছে ২ কোটি টাকার বেশি, যা বেআইনি। প্রতিষ্ঠানের অনুমতি, স্বীকৃতি, ব্রাঞ্চ, শাখা এগুলো আসলে যথাযথভাবে অনেক ক্ষেত্রে নেই। এই প্রতিষ্ঠানটিতে কোটি কোটি টাকা হাতে রেখে নগদে ব্যয় করেছেন, এটি আসলে কাম্য নয়। প্রতিষ্ঠানটিতে অনেক ধরনের নিয়ম না মানা রয়েছে। ২৫ কোটি টাকা মানে হচ্ছে ব্যাংক এবং আদায় হাতে, এটার সাথে আসলে মিল নাই। এর আগেও তো আপনারা এই ধরনের অনেক প্রতিবেদন করেছেন, সুপারিশ দিয়েছেন, কিন্তু সেই অপরাধগুলো তো আবারও এখানে হয়েছে, এমনটাই বলছে আপনার এই তদন্ত কমিটি। এটি আসলে বাস্তবায়নের বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠানের এবং পরিচালনা কমিটির উপর ডিপেন্ড করে। এই বিষয়ে ওনারা যখন জবাব দিবেন কিংবা ওনাদের যখন হিয়ারিং হবে মন্ত্রণালয়ে, তখন মন্ত্রণালয় থেকে নতুন করে নির্দেশনা দিবে। নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদন সম্পর্কে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে জেনেছে, তবে এখনো হাতে পাননি বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। এটা আমি মানুষের কাছে শুনি যে একটা রিপোর্ট হয়েছে, কি আমি আর জানতে চাই না, কারণ এর তো আমি সত্যতা বা আমার হাতে না আসলে আমি কিছু বলতে পারবো না। এর সম্পর্কে পরে আমি বলতে পারবো, কমিটিতে উঠলে সেখানে আলোচনা হইলে যে কি হয়েছে, এটা সম্পর্কে আমি এখনো ওয়াকিবহাল না। ২০১২ থেকে ২০২২ শিক্ষাবর্ষ পর্যন্ত স্কুলের পরিচালনা পর্ষদ সদস্যরা যেসব ভাতা নিয়েছেন তা সরকারি কোষাগারে ফেরত দিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পূজার সময় দেবীর আরাধনার পাশাপাশি নানা উৎসব আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবের অন্যতম অংশ নানান পদে রান্না করা, তাই বাজারে সবজি ও পোলাওয়ের চালের চাহিদা বেড়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, তরি তরকারি, মাছ, মাংস সহ সবকিছুর দাম বেশি হলেও অন্য খাতে খরচ কমিয়ে উৎসবে বিশেষ খাবারের জন্য পছন্দের পণ্য কিনছেন তারা। মাসুদ শাকিলের রিপোর্ট। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এর প্রভাবে বাজারে নানা ধরনের সবজির চাহিদা বেড়েছে। করলা ১২০, আর সিম ২০০, টমেটো ১০০, কম দাম যে পেঁপে ৩০, সিম, কফি আর হলো বেগুন, এই তিনটা জিনিস বেশি। মুরগির চাহিদা বেশি। ভোরে ৯০টি মুরগি নিয়ে বসলেও দুপুর ১২টার আগেই এই বিক্রেতার বেশিরভাগ মুরগি বিক্রি হয়ে গেছে। 10টা আছে, হ্যাঁ ভালো বেচি। 500 কেজি, কেজি 500, 520 টাকা কেজি দেশি। সোনালি 310 টাকা কেজি। পূজায় পোলাওয়ের চালের চাহিদা বেড়েছে। দাম বেঁধে দেওয়া হলেও খুচরা বাজারে ডিম, আলু, পেঁয়াজ কিছুই নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। আলু কিনলাম 50, পেঁয়াজ কিনলাম কত? পেঁয়াজ কত? 100। সরকার যদি আইন দিয়ে যেত তাইলে না আমরা বেঁচে যেতাম, দাম দিয়ে বইয়ে থাকলে হইব। বাজারে ইলিশ না থাকায় অন্য মাছের চাহিদা বেড়েছে। আজকে মাছ কিনছে বেশিরভাগ হিন্দুরা, কালকা পূজা তো রুই মাছ, কাতল মাছ। সনাতন ধর্মাবলম্বীরা চাইছেন উৎসবের দিনগুলোতে তাদের রান্নাঘর সুবাসিত থাকুক নানা পদের রান্নায়, তাই আর সবার মতোই দামের ঊর্ধ্বগতিতেও লাগাম চান তারা। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিজ্ঞানী, গবেষক এবং কৃষক সবার মাঝে যোগসূত্র হিসেবে কাজ করে যাচ্ছেন শাইখ সিরাজ। সামনের দিনেও কৃষির উন্নতিতে তিনি একই রকম ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিশিষ্টজনদের। ৭০ বছরে পদার্পণ উপলক্ষে তার কাজের মূল্যায়ন করে প্রকাশিত মাটির মানুষ শাইখ সিরাজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন গুণীজনেরা। দেশের মানুষ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর
অপার ভালোবাসার ঋণ শোধ করতেই নিয়োজিত থাকার কথা জানান কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। রিজভী নওয়াজের রিপোর্ট। 4 দশকেরও বেশি সময় ধরে কৃষিখাতের উন্নয়ন এবং সম্প্রসারণে কাজ করে চলা উন্নয়ন সাংবাদিক শাইখ সিরাজের জন্মদিন ছিল 7ই সেপ্টেম্বর। 70 বছরে পা রাখা, স্বাধীনতা পুরস্কার এবং 21 পদক পাওয়া এই উন্নয়ন কর্মীর কাজের মূল্যায়ন করে লিখেছেন দেশের বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর নজরুল ইসলামের সম্পাদনায় বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে হয়ে গেল প্রকাশনা অনুষ্ঠান। আয়োজনটির সঞ্চালক অধ্যাপক নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শাইখ সিরাজের সরাসরি শিক্ষক। প্রিয় ছাত্রের কৃতিত্বে উজ্জ্বল গর্বিত শিক্ষকের মুখ। অনুষ্ঠানে যুক্ত ছিলেন নানা পেশার স্বনামখ্যাত মানুষেরা, শাইখ সিরাজের বন্ধু এবং শুভানুধ্যায়ীরা। আমি এই বইটা দেখে আমার লেখা নেই বলে একটু মনটা খারাপ হয়েছে, কারণ আমি শাইখ সিরাজের উপর লিখেছিলাম একটা রচনা কতদিন আগে, যাই না, আর এই বই বেরোবে তা আমি জানতাম না। তো যাই হোক, তাতে কিছু, এটা খুবই খুশির দিন। আমি হলে এই বইয়ের নাম রাখতাম মাটি ও মানুষের শাইখ সিরাজ। নানান ধরনের সংকট থাকে, কিন্তু দিশা যদি ঠিক থাকে তাহলে একজন এক জায়গায় পৌঁছে দেয়। শাইখ সিরাজের সেটা ছিল, দিশাটা ঠিক আছে। এবং শাইখ চমৎকারভাবে এই যে দেশকে এইভাবে দেশের প্রাণটাকে তুলে আনছে সবসময়, এবং সেই জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমরা যতই চেষ্টা করি, সিরাজ 70-71 যেখানে যায়, আসলে সিরাজ যতদূর এগিয়ে গেছে এত দূরে আমরা আর কেউ যেতে পারবো না। তো শাইখ ভাই কিভাবে যে পরিবারকে ধরে রেখেছেন, এই মূল্যবোধটা আমরা কিন্তু নতুন প্রজন্মকে এখনো শেখাতে পারছি না। সমস্ত পরিবার একসাথে। কৃষিভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মানেই শাইখ সিরাজের অনুষ্ঠান। কৃষক এবং কৃষি গবেষকরাও ছিলেন অনুষ্ঠানে। নানাভাবেই শাইখ সিরাজ একজন আলোকিত মানুষ, সফল মানুষ। এই প্রজন্মের আমাদের সময়কার, যদিও বছর দশক আমার পেছনে, কিন্তু অন্যদিকে যোজন যোজন উপরে হচ্ছে আমাদের তরুণ কৃষি উদ্যোক্তাদের মাথার তাজ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। সৃষ্টিকর্তার কাছে সুস্থ দেহ এবং কর্মময় জীবন প্রার্থনা শাইখ সিরাজের, যাতে প্রান্তজনের উন্নয়নে কাজ করা যায়। কৃষিটা যখন হাইটেক, যখন রোবোটিক এগ্রিকালচার হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাচ্ছে, যখন এটা ব্লক চেইনে চলে যাচ্ছে, তো এটা তো ওই কৃষক পারবে না, ওর পক্ষে সম্ভব না। তো আমাদের এখন কাজটা হচ্ছে ওই জায়গাতে, ওই কৃষককে বাঁচিয়ে রাখার জন্য। দেখুন, নামানা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে শাইখ সিরাজের সহধর্মিণী শাহানা সিরাজ সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শরীরের পাশাপাশি সুস্থ মনও সমানভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু চারপাশের নানা জটিলতায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন অনেকে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজধানীতে প্রথমবারের মতো মৌন উৎসব আয়োজন করা হয়েছে। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই, নাজিব বেগের রিপোর্ট। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টসের জয়। পরীক্ষায় ভালো ফল করতে কলেজ শিক্ষকের অতিরিক্ত চাপে এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর বিশ্বে 7 লাখ মানুষ আত্মহত্যা করে। তার চেয়ে বেশি আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা। এমন প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সচেতনতায় বাংলা একাডেমিতে এই মৌন উৎসব। করোনা পরবর্তী সময়ে চাকুরি জটিলতা সহ নানা কারণে দেশে হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা বেড়েছে জানিয়ে আয়োজকরা বলছেন, সহজ উপায়ে হতাশা দূর করার চেষ্টা করছেন তারা। ওয়েলনেস প্র্যাকটিস, সেই হ্যাপিনেস প্র্যাকটিসের জায়গাগুলোকে আমরা আসলে এখানে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন আর্টিস্টিক ওয়েতে, নট মাচ থিওরিটিক্যাল। যেমন বইতে অনেক কিছু থাকে, কিন্তু বাস্তবে অ্যাপ্লিকেশন করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে মন ভালো রাখার নানা রকম কৌশল এবং উপায় নিয়ে কাজ করা, এবং সেইটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। তো এই চিত্রাঙ্কনটা হচ্ছে একটা বড় মাধ্যম বাচ্চাদের জন্য, তার মনের অভিব্যক্তিটা প্রকাশ করার জন্য। দ্যাটস ওয়াই আমাদের এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে, এর মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস। সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার তাগিদ দেওয়া হয় উৎসবে। বিভিন্নভাবে মানুষ কিন্তু আসলে মানসিক চাপে তারা কিন্তু ভোগে। এই মানসিক চাপের কারণেই কিন্তু সে একটা পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এখানে আননোন মানুষরা আছে, সবাই তাদের প্রবলেম নিয়ে কথা বলছে। এই শেয়ারিং এর মাধ্যমে মানসিক চাপ কিছুটা হলেও কমে। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই।
নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। এবার নিও কেয়ার বিশ্বকাপ ক্রিকেট 2023। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে তারা রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসী কায়দায় ব্যবহার করছে। রাজধানীতে সেমিনারে দলের নেতারা বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, তাই সরকারকেও শান্তিপূর্ণভাবে বিদায় নিতে হবে। আক্তার হোসেনের রিপোর্ট। কৃষি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ও সরকারের অব্যবস্থাপনা নিয়ে সেমিনার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সোনালী দল। সেমিনারে নেতারা বলেন, সরকারের দুর্নীতি ও ভুলনীতির কারণে দেশজ উৎপাদনে খরচ বেড়েছে। এই সরকার সবচেয়ে বড় মাত্রা সন্ত্রাসী করে তা না, যদি সবচেয়ে বড় সন্ত্রাস করে থাকে এই সরকার, সেটা হলো পরিসংখ্যানের সন্ত্রাস। এখানে যে সাপ্লাই চেইন এবং মার্কেট নিয়ন্ত্রণ করছে কিছু সুবিধাভোগী লোক, যাদের নিয়ন্ত্রণ এমন যে সেখানে সরকারের আদেশ মন্ত্রীদের কথা কোনো কিছু না। এখানে আমরা মনোপলি সৃষ্টি করে রাখছি, ফ্রি কম্পিটিশন আমরা দেই না, এই সরকার দেয় নাই, কারণ এই সরকার তার দুর্নীতির সুফল তারা ভোগ করছে। সরকার দেশে মগের মূল্য কায়েম করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে সরাতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব থাকবে না। এই খাদ্যদ্রব্য বলেন, মানুষের জীবনের মূল্য বলেন, সব কিছু নির্ভর করছে এখন এই সরকারকে সরাতে না পারলে আমরা পুরো কিছু অস্তিত্ব থাকবে না। তারা আসুন, আমরা আগামী দিনগুলোতে যে কয়েকটা দিন আছে, এখন কিন্তু মাসও নেই, কয়েকটা দিন আছে, সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে আরে মারবে তো মারবেই, মারছি। এই 15 বছরে আমাদের হাজার হাজার লোককে মেরে ফেলে। পরিস্থিতির পরিবর্তনে ব্যবসায়ী সমাজকেও বিএনপির আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবার ইন্ডিকেফে গ্লোবাল সেলসিয়াস সংবাদ। স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 বাস্তবায়নে স্মার্ট রাজশাহী সিটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নে 6 দিনব্যাপী স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাবের সমাপনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে স্মার্ট রাজশাহী সিটি রূপান্তরের লক্ষ্যে 20টি প্রকল্পের প্রস্তাব করা হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খারিজুমাল লিটন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্মার্ট রাজশাহী বিনির্মাণের কার্যক্রম সম্বলিত বই রাশিক মেয়রের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া স্মার্ট রাজশাহী কর্মসংস্থান মেলায় নিয়োগপ্রাপ্ত 3 জনের হাতে নিয়োগপত্র এবং স্মার্ট রাজশাহী ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। এবার নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনায় বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গা ব্যবহার করে সনাতন পদ্ধতিতে কলা চাষ করে সফল হয়েছেন কৃষক। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নতুন জাত G9 জাতের সুস্বাদু কলা চাষ শুরু হয়েছে, ফলনও পাওয়া গেছে ভালো। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। হাওর বাউর ও বিলঝিলের 30 লাখ মানুষের জেলা নেত্রকোনা পুরনো বা সনাতন পদ্ধতি অবলম্বন করে পাহাড়ের ঢালে বসতবাড়ির আঙিনা ও পরিত্যক্ত জায়গায় সবরি, কবরি, ডিঙ্গা, আটি, সাগর, চিনি চম্পা কলা সহ বিভিন্ন প্রজাতির দেশীয় কলা চাষে ঝুঁকে পড়েছেন চাষিরা। সেই সাথে উন্নত জাতের G9 কলা চাষ করেও ভালো ফলন পেয়েছেন তারা। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আমি G9 কলা চাষ করছি। এই চাষ করে আমি 3 কাঠা জমিনে কলা চাষ করছি। এর মধ্যে এই 400 চারা করছি। এর মধ্যে 80% কলার ছড়ি আসছে। G9 কলার প্রতি আকৃষ্ট হয়ে আমি নিজেই G9 কলার আবাদ করি। G9 কলা একটা লাভজনক ফসল, তার উৎপাদন অনেক বেশি। G9 নেত্রকোনা এই প্রথম
এটার ফলন অনেক ভালো। জি9 কলার প্রতি ছড়ায় 50 থেকে 60 হালি পর্যন্ত ফলন পাওয়া যায়। জি9 কলা আবাদ করে আর্থিকভাবে অনেক বেশি লাভবান কৃষক। জৈব সার ব্যবহার করলেই ভালো ফলন দেয় জি9 কলা। এটা ধানের চেয়ে অনেক ভালো লাভ, কারণ অল্প সময়ে ফলন আসতেছে এবং প্রচুর ফলন আসে এবং অনেকগুলো একটা ছড়িতে যেহেতু 50-60 হালি কলা আসে, তাহলে তো অনেকটা টাকা আসতেছে এখানে। 1.5 কাঠা জমিতে জি9 কলা রোপণ করছি এবং কলা এখন বর্তমানে ছড়া ধরা হয়েছে। ফল ফসল বহুমুখীকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ এবং উন্নত পদ্ধতিতে চাষাবাদে কৃষককে উদ্বুদ্ধ করতে কাজ করছে কৃষি বিভাগ। এই কলা জাতটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এটি গাছ একটু শক্ত থেকে জ্বরে সহজে ফেলে পড়ে না, আর প্রতিটি ছড়া যেখানে হয় ছড়ায় কলার সংখ্যা অনেক বেশি থাকে। গড়ে দেখা যায় প্রায় 50 থেকে 60 হালির মতো কলা হয়, যে কারণে কৃষক ভাইরা তারা যে জাতটি করবেন এই জাতটি করার ফলে তাদের বাগান বা ফসল থেকে তারা আর্থিকভাবে বেশি লাভবান হবেন। স্থানীয় বাজারে প্রতি হালি কলা 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। শরৎ পেরিয়ে হেমন্ত শুরু হলেও এখনো আকাশে সাদা সাদা মেঘ আর মাটিতে কাশফুলের বিছানা। এই দৃশ্য কুড়িগ্রামের নদ নদী অববাহিকা ও চরাঞ্চলের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন এখানকার মানুষ। ভ্রমণ পিপাসুরাও ছুটছেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকার রিপোর্ট। এবারের বর্ষা মৌসুম বিলম্বিত হওয়ায় শরতের আবহ একটু দেরিতে শুরু হয়েছে। ধীরে ধীরে প্রকৃতি সাজছে শরতের নতুন রূপে। প্রকৃতি জানান দিচ্ছে এখন শরৎকাল। শরৎ মানেই থোকা থোকা কাশফুল আর সাদা মেঘের ভেলা। নদীর দুই ধারে চিকচিক বালিতে মৃদু হাওয়ায় দুলছে কাশবন। আর এ দৃশ্য এখন কুড়িগ্রামের চরাঞ্চল জুড়ে। আমি তো অভিভূত, দারুণ দারুণ একটা মানে আমার মুগ্ধকর একটা জায়গায়। বাইরে থেকে যারা আসবে তাদেরকেও এটা মানে আকর্ষণীয় করে তুলবে। নৌকা করে চড়ে আসছি, অনেক কাশফুল দেখে অনেক ভালো লাগলো। এটাকে যদি পর্যটন হিসেবে কেউ চিন্তা করে তাহলে ব্যাপারটা অবশ্যই চিন্তা করার মতো আর কি। 16টি নদ নদী অববাহিকার দিগন্ত জুড়ে শুধুই কাশফুলের বাগান। শুধু ফুলের সৌন্দর্যই নয়, বর্তমানে এই কাশবন হয়ে উঠছে চরাঞ্চলের মানুষের আয়ের উৎস। মনও ভালো থাকে, ঘুরতেও ভালো লাগছে অনেক। কাশফুল আসলে মানুষের মন এমনিতে ফ্রেশ হয়ে যায়। এই যে ওয়েদারটা এত যে ভালো লাগে। বালুতে আবাদ করা লাগে না, এমনিতে হয়। মনে করেন যখন বড় হয়ে যায় তখন ফুল ফুটে যায়, এরপরে বিক্রি করি, কাটি শুকিয়ে টুকি তারপর বিক্রি করি। তবে শুধু সৌন্দর্যই নয়, কাশবনের ওষুধি গুণ, পাওয়ার প্লান্টের বর্জ্য পরিশোধন, লেখার কাগজ তৈরি সহ নানান গুণের কথা জানালেন বিশেষজ্ঞরা। এই চরাঞ্চলে কাশফুল নদী ভাঙন রোধ করে, এটি গবাদি পশুর খড়, এটি দিয়ে কাগজ শিল্পে ব্যবহার করা হয়। এর ঔষধি গুণও রয়েছে। নদ নদীময় কুড়িগ্রাম জেলার বিস্তীর্ণ চরাঞ্চলের পতিত বালু জমির এই কাশবন শুধু সৌন্দর্য আর অর্থনীতির কাজে আসে না। এই কাশবন পতিত জমিকে আবাদি জমিতে পরিণত করার বিশেষ ভূমিকাও রাখছে। ভারসাম্য রক্ষা করছে পরিবেশ ও প্রতিবেশের। কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিক, চ্যানেল আই। এবার খেলার খবর।